ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, মডিউল 1 থেকে থাকবে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। মডিউল 1 থেকে থাকছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো এবং মডিউল 1 থেকে আরও একটি প্রশ্ন থাকছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য এবং মডিউল 2 থেকে একটা প্রশ্ন থাকছে লোকসভায় স্পিকারের ভূমিকা আলোচনা করো। এই গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশে পেয়ে যাবে। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে। চলো তোমরা এই গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা প্রশ্নের উত্তরগুলো ইংলিশে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা 14 থেকে 18 নম্বর ধারাতে লিপিবদ্ধ। এই অধিকার রাষ্ট্রের কাছে এই অধিকার রাষ্ট্রের কাছে নিশ্চিত করে যে কোনো নাগরিকের সঙ্গে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। 14 নম্বর ধারা অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। 15 নম্বর ধারায় ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে, তবে মহিলা, শিশুদের এবং সমাজে অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুমতি প্রদান করে। 16 নম্বর ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগের নিশ্চয়তা দেয়, তবে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে সক্ষম করে। 17 নম্বর ধারা অস্পৃশ্যতা নিষিদ্ধ করেছে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য। 18 নম্বর ধারা বংশগত বা রাজকীয় উপাধি প্রদান নিষিদ্ধ করেছে, তবে সামরিক বা শিক্ষাগত উপাধি এর অন্তর্ভুক্ত নয়। এই ধারাগুলো ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে শক্তিশালী করে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। দেখো, ভারতের সংবিধান প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ, যা ভারতের রাষ্ট্রীয় আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্যের পরিচায়ক। এটি আমাদের সংবিধানের আত্মা হিসাবে পরিচিত। প্রস্তাবনায় সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ভারতের পরিচিতি দেওয়া হয়েছে। এতে বিচার স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের মতো মৌলিক আদর্শগুলি প্রতিষ্ঠিত হয়েছে, যা ভারতীয় গণতন্ত্রের ভিত্তি। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় একতা ও অখণ্ডতা শব্দগুলি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়। প্রস্তাবনা সংবিধানের অন্য ধারাগুলির ব্যাখ্যায় সহায়ক ভূমিকা পালন করে এবং আদালতের নিকট এটি একটি পথপ্রদর্শক হিসাবে ব্যবহৃত হয়। সার্বিকভাবে ভারতের সংবিধান প্রস্তাবনা দেশের নাগরিকদের অধিকার ও কর্তব্যের দিশা দেখায় এবং রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্য নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে। তারপরে বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দুটি গুরুত্বপূর্ণ ধারণা, তবে এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। প্রথম কি দেখো, 1 নম্বর পার্থক্য কি আছে দেখো, সাংবিধানিক অবস্থান। মৌলিক অধিকার সংবিধানের অংশ 3 আর্টিকেল 12 থেকে 35 আছে এবং যেখানে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের 4 নম্বর অংশ অর্থাৎ আর্টিকেল 51A আছে। 2 নম্বর প্রভাব, মৌলিক অধিকার নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে সুরক্ষা দেয়, কিন্তু মৌলিক কর্তব্য
নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে। 3 আইনি বল প্রয়োগ। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারে 32 নম্বর ধারা অনুযায়ী, কিন্তু মৌলিক কর্তব্য লঙ্ঘনের জন্য সাধারণত আদালতে মামলা করা যায় না। তারপরে 4 নম্বর, মৌলিক অধিকার সংবিধান রচনার সময় থেকেই রয়েছে, অর্থাৎ উদ্ভবকাল, এবং মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়। পরে কি বলা হচ্ছে দেখো, অতএব মৌলিক অধিকার নাগরিকদের স্বাধীনতা রক্ষা করে আর মৌলিক কর্তব্য রাষ্ট্র গঠনে নাগরিকদের ভূমিকা নির্ধারণ করে। এবারে পরের যে প্রশ্নটা আছে দেখো, লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। লোকসভার স্পিকার হলেন ভারতের সংসদের নিম্নকক্ষের সর্বোচ্চ সভাপতি এবং সংসদীয় গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি সংসদের কার্যক্রম পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদের কার্যত দক্ষ ও নিয়মতান্ত্রিকতার পরিচালন করার দায়িত্ব পালন করে, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করার দায়িত্ব পালন করে। নির্বাচন ও নিরপেক্ষতা। লোকসভার প্রথম অধিবেশনে সদস্যদের মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত হয়। যদি তিনি কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হন, নির্বাচিত হওয়ার পর তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থাকেন। এবারে দায়িত্ব কি কি আছে? সংসদের অধিবেশন পরিচালনা ও আলোচনার সময় শৃঙ্খলা বজায় রাখা, কাকে কখন বলতে দেওয়া হবে, কোন প্রশ্ন গ্রহণযোগ্য তা নির্ধারণ করা, সংসদীয় বিধি অনুসারে বিল ও প্রস্তাবের কার্যক্রম পরিচালনা, কোন বিল আর্থিক বিল না তা নির্ধারণে একমাত্র অধিকার তারই। পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, অনুপযুক্ত আচরণ করলে সংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে বহিষ্কার করা। 6 নম্বর পয়েন্ট, সংসদীয় কমিটিগুলির চেয়ারম্যান মনোনয়ন করা এবং তাদের কার্যক্রম তদারকি করা। গুরুত্বের দিক, স্পিকার তার পদে থাকাকালীন রাষ্ট্রপতি কর্তৃক গৃহ ভেঙে দেওয়া হলে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে। সার্বিকভাবে স্পিকার গণতান্ত্রিক পরিকাঠামোর রক্ষক, যিনি সংসদের কার্যকারিতা ও মর্যাদা রক্ষা করে থাকেন। তার নিরপেক্ষতা ও কার্যদক্ষতা সংসদের কার্যক্রমকে সফলতার মূল চাবিকাঠি। বলছে তার নিরপেক্ষতা ও কার্যদক্ষতা সংসদের কার্যক্রমের সফলতার মূল চাবিকাঠি। তোমাদের এই 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও।